পাঠিয়েছিল। আমার এক কলিগ হচ্ছে ওখানে বেড়াতে গেল আর কি, ডুয়েটে কালকে পরশুই তো, তাই না? আপনাদের র্যাক ডে ছিল। জি স্যার, গতকালকে গতকালকে পরশু স্যার, ছিল দুই আর দিন তার আগের দিন ছিল স্যার। হুম। ওই র্যাকটা একটু বেশি হয়েছে স্যার প্রথম দিন আর কি। পোলাপান না বুঝে অনেক কিছু কইরা ফেলায়, বললেও মানে না স্যার, সমস্যা। হ্যাঁ, আপনাদের ডুয়েটের অনেক কিছু দেখলাম রিসেন্টলি। জি স্যার, সব ভাইরাল হইতাছে শুধু। আচ্ছা, আপনাদের তো এই উইকে লাস্ট উইক, তাই না? মানে হচ্ছে আপনাদের ক্লাসে। ইয়েস স্যার। হুম। স্যার আপনাকে রেকর্ড রেকর্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম স্যার। হ্যাঁ, বুঝি নাকি। স্যার রেকর্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম স্যার। ও হ্যাঁ, করেছিলাম তো, দাঁড়ান এক জি সেকেন্ড। স্যার, ওটা আমারটা করছেন, ওটা করেন নাই, ওটা একটু হুম। করেন। আচ্ছা, ঠিক আছে, এখন আর করে দিয়েছি। আচ্ছা, আমার আসলে ক্লাস বেশি নাই, মানে হচ্ছে আজকের একটা ক্লাস আর লাস্ট হচ্ছে একটা র্যাপ আপ ক্লাস, এটাই হচ্ছে হয়ে যাবে আর কি। তো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আসলে অনেক কিছু পড়ানো যায়, এত কিছু আসলে মিলে এখন আপনাদের ঝামেলা হবে। বাট আপনাদের প্রিভিয়াস ব্যাচকে আমি আসলে অনেক কিছু পড়িয়েছিলাম হচ্ছে, যারা এখন হচ্ছে একজন অলরেডি, একজন ও দুইজন মনে হয় অলরেডি আমাদের ডিপার্টমেন্টে মাস্টার্সে এসছে। ও ও কত ব্যাচ জানি ওরা, আমার ভুলে গেলাম। আপনার আপনাদের এক ব্যাচ সিনিয়র যে ওরা হচ্ছে গত ওভার 4-2 ছিল, চিনেন তো, তাই না? জি স্যার। তো ওনাদের হচ্ছে অনেকে মাস্টার্স এখানে এসছে আমাদের এখানে। দুইজন হচ্ছে অলরেডি আসছে, ভালো। তা আপনারা তো হচ্ছে পাশ করে যাচ্ছেন, তো হচ্ছে আপনারা যদি মাস্টার্স বা হচ্ছে আদার ইয়েতে থাকতে চান, এটা কেস হচ্ছে আপনারা আমাদের ডিপার্টমেন্টে আসতে পারেন মাস্টার্স প্রোগ্রামে আর কি। তো সবসময় আপনাদের ডুয়েট থেকে আসে একজন দুজনই হচ্ছে অ্যাডমিশনে ভালো করে তারপর হচ্ছে মাস্টার্সে ভর্তি হয়। এবং নোটেবলি হচ্ছে যে যিনি আসছেন আর কি, ওনার নাম ভুলে যায় আর কি আমি, যাই হোক, তো উনি হচ্ছে অনেক স্যার ভালো করছিলেন। ইমরান নাকি? হ্যাঁ হ্যাঁ, ইমরান ভাই, হ্যাঁ। উনি হচ্ছে অনেক ভালো করছিলেন, তো হচ্ছে আমরাও খুব ইয়ে হয়েছিলাম, আর ওনাকে তো পড়াইছি, সো হি ওয়াজ ব্রাইট। তো হচ্ছে উনি হচ্ছে অ্যাডমিশন এখানে হচ্ছে ভালো করছেন, রিসেন্টলি কোর্সও অনেক নিচ্ছেন এবং ওগুলো নাকি পরীক্ষা ভালো হচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকে আছেন, আপনাদের খাতা টাতা তো আমি দেখছি, অনেকে আছেন খুবই ভালো। তো আপনার যদি ফিউচারে হচ্ছে হায়ার স্টাডিজ এন্ড আদার্স হচ্ছে আপনারা মানে ইনভলভ হতে চান, ইন দ্যাট কেস হচ্ছে আপনারা আসতে পারেন আর কি। স্যার ওটাতে 9 মাস স্যার বসে থাকতে হবে, এটা স্যার সমস্যা। 9 মাস কি, মানে একটা ঝামেলা হয়ে গেছে রিসেন্টলি সার্কুলারটা দিয়ে। নর্মালি আমরা 1 বছর পর পর সার্কুলার দেয় তো মাস্টার্স এর। তো হচ্ছে ওই রিসেন্টলি হচ্ছে 19 ব্যাচ পাস করেছিল, তো ওরা হচ্ছে আমাদের 6 মাসের ব্যাচ আর কি, 18-এর সাথে 19-এর গ্যাপ। তো ওরা হচ্ছে আপনার ওদের জন্য হচ্ছে বেসিক্যালি দেওয়া হয়েছিল। তো যদি 8 মাসের মতো আছে আর কি মাস্টার্স সার্কুলার, আরেক সেমিস্টার শেষ হলে দিবে। আপনারা মাস্টার্সে যদি ভর্তি হতে হলে ইন দ্য কেস আমি বলবো আপনারা চাকরি প্রিপারেশন তো নিতেই থাকবেন পাশের পর, যেটা হচ্ছে ম্যান্ডেটরি থিং। চাকরি করার তো অবস্থা তো মাস্টার্স করা যায়, পার্ট টাইম অবস্থা 2 বছর লাগবে। ওইটাও করতে পারেন আর কি, মানে হাতে অপশন খুলে রাখা আর কি, যারা হচ্ছে আপনার হায়ার স্টাডিজ যেতে যেতে চান আর কি। আর অবশ্যই হচ্ছে চাকরিগুলোর জন্য হচ্ছে আপনার প্রিপারেশন নিবেন। এখন দিন দিন আরো কম্পিটিটিভ হবে, তাই না? মার্কেট হচ্ছে, চাকরি পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে, প্রশ্ন প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা তো পরীক্ষা নেই, মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর গুলো আর কি, বইটি হয়। তো ওইগুলো হচ্ছে পরীক্ষা প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে, বাট এমন কোনো কিছু না যেগুলো হচ্ছে আমরা পারবো না। মানে চাকরি পরীক্ষা প্রিপারেশন আহামরি কঠিন না, জাস্ট হচ্ছে কনসিস্টেন্সি রাখা লাগে আর কি। তো যেহেতু পাশ করে যাবেন, এই জিনিসগুলো আপনাদের অনেক ইম্পর্টেন্ট আর কি। বিশেষ করে হচ্ছে আপনার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো হচ্ছে অনেক প্রশ্ন আসে আমাদের তো দেখি, মানে হচ্ছে যেটা থাকে মানে বেসিকের উপরেই থাকে, মানে এমন কোনো নয় যে বড় ম্যাথ দিবে বা বড় কোনো কিছু দিচ্ছে যেগুলো করতে হচ্ছে, ওরকম টাইপ থাকে না। একটা হচ্ছে ডিফিকাল্টিস থাকে যে হচ্ছে জিকে গুলা থাকে, তাই না? ওই যে জেনারেল নলেজ এন্ড বাংলা ইংলিশ। তো ইংলিশ গুলো জি স্যার। সহজেই পারা যায়, 5 নাম্বার থাকে, 5 or 10 মার্কস থাকে। ওগুলো এমসিকিউ সহজেই পারা যায়, মানে মেইন প্রবলেম হচ্ছে যে বাংলা গুলা দিয়ে এটা কি ওইটা কি সাধু, মানে এই কারক সমারোহ কি কি জানি দেয়, ওগুলো আমি নিজেই হচ্ছে মানে বাংলা গুলো ভুলে গেছি বলতে গেলে। তো ওইগুলো জি হচ্ছে স্যার। একটু পেইনফুল, মানে হচ্ছে বাংলাগুলো। আর যেগুলো ম্যাথমেটিক্যাল থাকে ওগুলো হচ্ছে কম্পারেটিভলি ইজি আর কি। আর জেনারেল নলেজে হচ্ছে আহামরি কঠিন থাকে না, আমি দেখছি রেগুলার যদি হচ্ছে আপনারা মানে হচ্ছে ওই পত্রিকা দেখেন বা হচ্ছে নিউজ পোর্টাল গুলো হচ্ছে রেগুলার চেক রাখেন, ওগুলো থেকেই মোটামুটি আসে। সো মানে চাকরি পরীক্ষা হচ্ছে যে আসলে অনেকে এক্সাম দেয়, তো এই কারণে হচ্ছে ইট ফিলস কম্পিটিটিভ এন্ড হচ্ছে ভেরি ডিফিকাল্ট। আদারওয়াইজ হচ্ছে আই থিঙ্ক প্রিপারেশন ইজ প্রিটি মাচ ইজিয়ার। আপনারা যদি মানে কনসিস্টেন্টলি হচ্ছে যেগুলো দেখে এসেছেন সেগুলা পড়েন আর কি, আন্ডারগ্রেডের কথা বলছি আর কি। আর এটা হচ্ছে সরকারির কথা বলছি আর কি। আর বেসরকারি তো আসলে হচ্ছে অনেক লিঙ্ক এন্ড আদার্স লাগে, তাই না? মানে বিশেষ করে এমএনসি গুলায়
আমাদের বুয়েটে যারা আছে ওরা হচ্ছে আসলে ওই ইন্টারনাল লিঙ্ক ছাড়া মানে হচ্ছে এমএনসি গুলাতে জব পাওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ ওরা তো ওপেন সার্কুলার দিয়ে নেয় না। আর যমুনা আছে, যমুনা মানে এমজিআই গুলা আছে, তারপর হচ্ছে আপনার বসুন্ধরা আছে, বসুন্ধরা রিসেন্টলি অনেক রিক্রুইট করছে। পরে হচ্ছে আপনার ওই ওদের যে নতুন প্ল্যান্ট গুলা দিচ্ছে সেটার জন্য আর কি। তো ওগুলাতে অপরচুনিটি আছে, বাট যেটা আছে আপনাদের সিনিয়র ব্যাচরা যারা যেখানে চাকরি করছে ওদের সাথে যদি কমিউনিকেশনটা রাখতে হবে আর কি, যারা চাকরি করতে চান। একদম ঘরে বসে থাকবো পরীক্ষা দিয়ে হবে ওরকম টাইপ আসলে কোথাও হয় না পৃথিবীতে। আপনার হচ্ছে সব ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে কি আপনার কমিউনিকেশনটা হচ্ছে একটা হিউজ ইম্পর্টেন্ট থিং। লিঙ্ক রাখাতে ইম্পর্টেন্ট থিং। এটা সবার সাথে কমিউনিকেশন করবেন এখন থেকে, আমার মনে হয় এটা কমিউনিকেশন করা ভালো। যে যেখানে চাকরি করছে আর কি, কিভাবে সার্কুলার আসবে বা কিভাবে হচ্ছে ওখানে অ্যাপ্রোচ নিতে হবে, সিভি ড্রপ করতে হবে কিভাবে, এই জিনিসগুলো হচ্ছে এখন থেকে প্রিপারেশন নিয়ে নেই। ঠিক আছে। তো আপনাদের সাথে হচ্ছে যদি আমার আমার ডিপার্টমেন্টে দেখা হয় অনেক স্যার ভালো। হুম। স্যার স্যার হ্যাঁ। ওখানে কি এমএসসি করার জন্য এডমিশন দেওয়া লাগে? হ্যাঁ, বুয়েটে তো অ্যাডমিশন হয় মানে হচ্ছে, তবে কেমিক্যালের যারা ব্যাকগ্রাউন্ডে থাকে আর কি, মানে আমরা রিসেন্টলি হচ্ছে আপনার অ্যাডমিশন নিচ্ছি। তিনটা মানে ডিসিপ্লিন আলাদা আছে যারা নন কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। বায়োকেমিক্যাল, এনার্জি টেকনোলজি, বায়োকেমিক্যাল টেকনোলজি, এনার্জি ম্যানেজমেন্ট, আর হচ্ছে আপনার হচ্ছে প্রসেস সেফটি নিয়ে। তো এগুলো নন ব্যাকগ্রাউন্ড থেকে যে অনেক আসে আমাদের ওই প্রাইভেট ইউনিভার্সিটি এন্ড আদার্স থেকে। বায়োটেকনোলজি পড়ে এসছে, মাইক্রোবায়োলজি পড়ে এসছে, ওগুলা থেকে অনেকে আসে। আর আর যারা কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ওরা হচ্ছে আপনার এমএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কি, এম ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি। তো ওদের জন্য হচ্ছে সবারই অ্যাডমিশন হয়, এটাতেও অ্যাডমিশন হয়। বাট খুব বেশি কঠিন না, মানে আন্ডার গ্রেডের জিনিসগুলো হচ্ছে আবার দেয় আর কি। আর যারা কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড ওদের প্রেফারেন্স দেওয়া হয় আর কি ভাইভাতে। জি স্যার। তা স্যার ওর ঠিক জন্য আছে। কি কি সাবজেক্ট পড়তে হবে এরকম কিছু? আচ্ছা, সাবজেক্ট হচ্ছে আপনার মানে বেসিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেগুলো, যেমন ম্যাস ট্রান্সফার, তারপর হচ্ছে ইউনিট অপারেশনের হচ্ছে কিছু পার্ট থাকে। ইকোনমিক্স এর এই যে এই কোর্সে যা দেখালাম এটা থেকে বেসিক কিছু কথাবার্তা থাকে, যে আমরা হচ্ছে কিভাবে আমি এগুলা সিলেক্ট করতে হয়। তারপর আনসার্টেনিটি কথাগুলো থাকে। তারপর হচ্ছে আপনার ইয়ে পার্ট থেকে বিশেষ করে ওই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হিট ট্রান্সফার, ম্যাস ট্রান্সফার, এই জিনিসগুলো, ফ্লুইডটা খুব ইম্পর্টেন্ট, আর থার্মোডিনামিক্স, এই 4-5টা কোর্সের উপরই হচ্ছে দেওয়া হয়। অপশনাল কোর্স থেকে তেমন দেওয়া হয় না আর কি। যেমন বায়োকেমিক্যাল থেকে যদি দেয় আপনার আসবে হয়তো বা আপনার ইয়েগুলা ওই কি জানি বলো, ওই যে ব্যাকটেরিয়া গ্রোথ কার্ভ এন্ড আদার্স ওই রিলেটেড, এছাড়া মনোকাইনেটিক্স, এনজাইমেটিক কাইনেটিক্স ওগুলা তাও খুব হচ্ছে খুবই কম। কারণ হচ্ছে কোর কেমিক্যাল গুলাই হচ্ছে বেশি ফোকাস দেওয়া হয়, ম্যাস ট্রান্সফার, হিট ট্রান্সফার, তারপর হচ্ছে ইউনিট অপারেশন, প্রসেস ডিজাইন, যেটা আপনারা দেখে আসলেন। মানে প্রসেস ডিজাইন তো আলাদা করে তেমন কোনো কিছু থাকে না, সবই অ্যাফিলিয়েটেড হচ্ছে আপনার ইউনিট অপারেশন আর ম্যাস ট্রান্সফার, হিট ট্রান্সফারের সাথে, তাই না? ওগুলোর ইকুইপমেন্ট আর কি জাস্ট নতুন করে পড়া। আর কস্ট জি স্যার। এস্টিমেশনের থাকে, ইকোনমিক্স এর থাকে, এগুলো খুব অল্প থাকে বেসিক্যালি, ওগুলো ফোকাস থাকে আর কি। কোর কেমিক্যাল, থার্মোডাইনামিক্স পার্ট, ওই বিভিন্ন কার্ভ গুলা, আমার হচ্ছে সাইকেল কার্ভিং গুলো আর কি, অটো সাইকেল, ডিজেল সাইকেল, তারপর হচ্ছে র্যাঙ্কিন সাইকেলের নিয়ে কথাবার্তা, ছোট ম্যাথ, ওইসব থেকে আর কি বেশি প্রশ্ন আসে। স্যার স্যার আপনি সিজিপি এর বলছিলেন উপর স্যার এই যে কোনো আহ, কিছু হ্যাঁ, সিজিপিএ হচ্ছে একটা প্রেফারেন্স দেওয়া হয়, বাট অ্যাডমিশনে যারা ভালো করে ওদের হচ্ছে সিজিপিএ দেখা হয় না, ওদের এমনি নিয়ে নেওয়া হয়। আর হচ্ছে সিজিপিএ দেখা হয় হচ্ছে ভাইবা বোর্ডে, সাপোজ লাইক হচ্ছে আপনার সাথে আরেকজন আছে যে অ্যাডমিশনে খারাপ করলো, আবার হচ্ছে আপনিও আছেন, ইন দ্যাট কেস হচ্ছে ওইখান থেকে যদি সিটের মানে হচ্ছে নেওয়া হয়, নর্মালি হচ্ছে 60 আমরা কত 80 জনের উপরে হচ্ছে নেওয়া হয় মাস্টার্সে, 80-90 মতো দেওয়া হয় শুধু কেমিক্যাল ডিসিপ্লিনে আর কি। আর নন বইটেন ওরা তো আছে ওদিকে, মানে হচ্ছে যারা ওই মানে নন মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ওদের থেকেও নেওয়া হয়। ওখানে আসন সীমিত আর কি। তো ওইখান থেকে যদি প্রেফারেন্স দিতে হয়, ইন দ্যাট কেস প্রেফারেন্সের ক্ষেত্রে সিজিপি এর উপরে হচ্ছে কিছু মার্ক রাখা হয় আর কি। বাট অ্যাডমিশনে ভালো করলে অবশ্যই হচ্ছে আপনাকে ওখানে কনসিডারেশন দেওয়া হয় আর কি। স্যার আপনি বলছিলেন স্যার এই যে পিটার টিমার হাউস থেকে স্যার কস্ট এস্টিমেশনের কিছু চ্যাপ্টার পড়া লাগবে বা ওগুলো বলে দিবেন আর কি। না, তো আমি স্যার যদি হচ্ছে জিজ্ঞেস এই করবো কোর্সে তখন। মানে যেহেতু আপনাদের ওগুলো দেখায়নি, আমি এই কোর্সে হচ্ছে ওই রিলেটেড কোনো কিছু রাখিনি, মানে হচ্ছে এর জন্য আমি ওগুলো ডিটেলসে পড়াইনি। এখানে হচ্ছে আপনাদের যেভাবে দেওয়া থাকবে আর কি, আপনার ওই ওই কি বলে ওটাকে, আপনার এখানে আমি যা যা পড়াচ্ছি ওগুলোই দেওয়া থাকবে। আর আমি এগুলো সিলেক্ট করা বা হচ্ছে আপনার বন্ডের যে জিনিসগুলো পড়ালাম বা সিটিতে যেরকম এসছে ওরকম গুলাই থাকবে, এর বাইরে থেকে আমি প্রশ্ন করবো না আর কি, মানে যা পড়াইছি তাই, মানে ওই সিলেবাসের বাইরে থেকে কিছু করবো না। তো ঠিক আছে, তাহলে আজকের জিনিসটা আমরা একটু পড়ি, মানে হচ্ছে আজকের মেজর জিনিসটা হচ্ছে আপনার আনসার্টেনিটি নিয়ে পড়া। আনসার্টেনিটি দেখেই বুঝতেছি আমরা এতদিন যা করে এসেছি, একটা প্রজেক্ট এভালুয়েশন করছি, মাল্টিপল প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা কম্পারিজন করেছি,
তো এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে কি দেয়ার আর সাম আনসার্টেনিটিস, তাই না? মানে হচ্ছে মেজর আনসার্টেনিটি গুলো কি থাকবে? আমার হচ্ছে ইনঅ্যাকুরেসি অফ দ্য ক্যাশ ফ্লো, তাই না? আমার হচ্ছে ক্যাশ ফ্লোতে যদি হচ্ছে ভুলভাল করি, যে আমি হচ্ছে সঠিকভাবে যদি এস্টিমেট না করতে পারি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কতটুকু নিতে হবে, বা হচ্ছে অ্যাকচুয়াল আমি কতটুকু প্রফিট পাবো, আদার কস্ট, মানে কস্ট রিলেটেড যে হচ্ছে প্যারামিটার্স গুলা, সেগুলো যদি আমি না জানি, ইন দ্যাট কেস হচ্ছে আমার কি হবে, আমার যে এভালুয়েশনটা করছে একটা প্রজেক্টের জন্য, সেটা হচ্ছে কি হয়ে যেতে পারে, ভুল হতে পারে, তাই না? আবার দেখা যায় হচ্ছে একটা প্রজেক্ট আমি 5 ইয়ার্স ধরে হচ্ছে এস্টিমেশন করেছি যে 5 ইয়ার্স প্রজেক্টটা ফিজিবল হয় কিনা, সেটা দেখা যাবে 3 বছরে যদি আমি এস্টিমেশন নিয়ে আসি, মানে আমার টাইম হরাইজন যদি 3 মান্থস 3 ইয়ার্স নিয়ে আসি স্টাডি পিরিয়ড, দেখা যায় ইন দ্যাট কেস এটা হচ্ছে ইনফিজিবল হয়ে যেতে পারে। বা যদি আবার বড় করি হচ্ছে 10 ইয়ার্স পিরিয়ড, এটা হচ্ছে ফিজিবল হয় কিনা, ওইটা হচ্ছে ইনফিজিবল হয়ে যেতে পারে। তো এরকম অনেক হচ্ছে মানে আপনার হচ্ছে হিডেন হচ্ছে আপনার ঝামেলা আছে। তো ওই জিনিসগুলো কিন্তু আমি যখন একটা প্রজেক্ট হচ্ছে বলবো এই যে প্রজেক্টটা ফিজিবল, ওই যে আমরা প্রথম চ্যাপ্টার গুলাতে যেগুলো দেখে আসলাম, তার সাথে সাথে কিন্তু অ্যাডিশনাল এস্টিমেশন আমাদের করতে হয়, এটা আদৌ হচ্ছে আমার একটা লঙ্গার টাইম হরাইজন, বা হচ্ছে যদি আমার ফ্যাক্টরাল চেঞ্জ হয়, ইন দ্যাট কেস হচ্ছে আমার প্রজেক্টটা ফিজিবিলিটি রেঞ্জে থাকবে কিনা, তাই না? একটা হচ্ছে গ্রেট কনসার্ন থাকে আমার। তো এই জিনিসগুলা কিন্তু হচ্ছে আমার হচ্ছে কনসিডার করতে হয়, এবং এই জিনিসটাকে আমরা বলছি আনসার্টেনিটি অ্যানালাইসিস। তো এখানে আমরা হচ্ছে কিছু আউটলাইন আছে যে পসিবল ইনএকুরেসি ইন দ্য ক্যাশ ফ্লো ডায়াগ্রাম কেন হতে পারে। তো আমরা তো অলরেডি বলে ফেললাম যে পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সঠিক না হতে পারে, ইনএডিকুয়েট মার্কেট সার্ভে, আমি যে হচ্ছে আপনার ইকুইপমেন্টের প্রাইসিং গুলা নিচ্ছি, যেটা আমরা যেটা কথা বললাম আর কি, হচ্ছে আমরা ইকুইপমেন্টের প্রাইসিং এর উপর ধরে ধরে পুরো প্ল্যান্টের কত হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কতটুকু হবে সেটা বের করি, তাই না? ওভাবে করি না? জি স্যার। তো ওইখানে কিন্তু ওই যে অনেক আনসার্টেনিটি থেকে থাকে, আপনারা দেখেছেন আমরা যেভাবে কস্ট এস্টিমেশন করেছি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে অ্যারাউন্ড +-40% এরর হতে পারে, ওখানে বলে দেওয়া থাকে। আমরা যেভাবে ধরি ওই যে হচ্ছে মানে ল্যাং ফ্যাক্টর গুলো ধরে ধরে যেভাবে আপনার হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টিং বের করি, সো ওইখানে এগুলা কিন্তু একটা আনসার্টেনিটি। 40% ভুল মানে হচ্ছে একটা হিউজ ডিল, তাই না? আমার প্রজেক্ট ইনফিজিবল হয়ে যেতে পারে অনেক সময়। তারপর হচ্ছে আমার কথা রিলায়েবল এস্টিমেটের জন্য হচ্ছে কিন্তু এই ডেটা গুলা খুবই ইম্পর্টেন্ট, আমি হচ্ছে কিভাবে নিচ্ছি না নিচ্ছি। আমি ধরি আমি একটা প্রোডাক্ট বানালাম, সেটা বানায় বললাম আমি বাংলাদেশে বেচবো হচ্ছে 500 টাকা, অথচ মার্কেটে এটা বিক্রি করতেছে মাত্র 50 টাকায়। তো এটা কিন্তু একটা হিউজ ডিল, তাই না? 500 টাকা ধরে আমরা এস্টিমেশন দেখাতেই পারি, হ্যাঁ আমার প্রজেক্টটা তো হচ্ছে একদম আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে, প্রফিট টফিট করে ফিজিবল হবে, 2 বছরে আসবে পেব্যাক পিরিয়ড। কিন্তু হচ্ছে দেখা যাবে কি মার্কেটে তো আসলে ওই টাকা বিক্রি হচ্ছে না, তখন কি আমার কি ওই এস্টিমেশন গুলা ভুল? তো বুঝতে পারতেছেন হচ্ছে আমাদের সরকারি যে প্রজেক্ট গুলো আসলে কি করে, সরকারি প্রজেক্ট গুলো যখন এস্টিমেশন করে ওগুলো সবই হচ্ছে এই যে আপনার ওই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস গুলো অলওয়েজ হচ্ছে ওরা ইগনোর করে, ওরা ওভার এস্টিমেশন করে সবকিছু, এই যে প্রজেক্টটা হচ্ছে ফিজিবল দেখানোর জন্য। আপনাদের একটা চ্যাপ্টার এখানে আমি গত কোর্সে দেখিয়েছিলাম বেনিফিট কস্ট রেশিও দিয়ে, যে পাবলিক প্রজেক্ট গুলা কি করে। তো যেহেতু আপনাদের সময় নেই ওগুলো আমি দেখাই না আর কি, এই কোর্সে আপাতত রাখি নাই। তো ওইখানে গিয়ে দেখলে বুঝতে পারতেন হচ্ছে পাবলিক প্রজেক্ট এভালুয়েশন ইজ হিউজ ডিল, ওখানে অনেক মনিটরি ভ্যালু নাই এমন অনেক প্রজেক্ট হচ্ছে আমাদের নিতে হয়, ড্যাম ক্রিয়েশন, রাস্তা ফর্মে রাস্তা বানানো, তাই না? এগুলো ডাইরেক্টলি আমরা টাকা পাই না, মনিটরি হয় না। তো ওইগুলোর জন্য হচ্ছে বেনিফিট কস্ট রেশনে কাজ করতে হয়, ওখানে আনসার্টেনিটি থাকে, যেটা আমরা কথা বললাম, আমরা ওভার এস্টিমেশন দেখাচ্ছি আমি এত প্রফিট পাবো মুখ পাবো, এগুলো অধিকাংশই ভুল থাকে। ইন দ্যাট কেস আমরা যখনই প্রজেক্ট একটা ডিক্লেয়ার করি না কেন, আমার সাথে সাথে হচ্ছে এই যে কি কি আনসার্টেনিটিস আছে, আমার মার্কেট ফ্লাকচুয়েশন করবে কিনা, মার্কেট প্রাইসে হচ্ছে চেঞ্জ হবে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই যে ইউএসএ এখন হচ্ছে 20% ট্যারিফ আমাকে দিয়ে দিছে, তাই না? তো আমি সাপোজ লাইক হচ্ছে 2 বছর আগে একটা প্ল্যান দিয়েছি, দিয়ে বললাম হচ্ছে কি আমি ইউএসএ তে হচ্ছে রপ্তানি করবো এই যে আরএমজি ইন্ডাস্ট্রি গুলোর জন্য। তো ওরা যখন ওইটার জন্য হচ্ছে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস গুলো করেছে, ওরা তো এই জিনিসটা হচ্ছে মাথায় নেয়নি, তাই না? এই যে আফটার সাম টাইম ইউএসএ ক্যান ইম্পোজ সাম অ্যামাউন্ট অফ ট্যারিফ অন আস। সো ওই জিনিসগুলো তো আমি জানি না, বাট ইফ দে ডিড দ্য আনসার্টেনিটি অ্যানালাইসিস, এই যে আমার প্রাইসিং এ এতটুকু হচ্ছে কম বেশি হতে পারে, আমি যে ফাইনালি যেটা বিক্রি করব সেটা হচ্ছে আমার +-30% হতে পারে, যে 30% কমেও যেতে পারে ফিউচারে, অথবা 30% বেড়েও যেতে পারে। তো ওই জিনিসটা যদি নিয়ে যদি হচ্ছে আমরা আনসার্টেনিটি নিয়ে যদি আমরা প্ল্যান দিতাম হচ্ছে যে এরকম হতে পারে ইন ফিউচার, তারপরে যদি 30% আনসার্টেনিটি থেকেও যদি আমার প্রজেক্টে ফিজিবল থাকে, তাহলে তো এটা একটা লং টার্ম স্ট্যাবিলিটি থাকে প্রজেক্টে, তাই না? আবার যেসব ইন্ডাস্ট্রি গুলো এগুলো মাথাতেই নেয় না, এই যে বসাইলাম আমার হচ্ছে এখান থেকে প্রফিট পাবো, এই যে মানে শর্ট পিরিয়ডের জন্য কনসিডার করে, এরা কিন্তু একটা মানে হচ্ছে এগুলো যে এখন এসে হচ্ছে এরা মানে বিজনেসে উঠে যাবে। তাহলে তো বুঝতে পারলাম, তাই না? একটা প্রজেক্ট হচ্ছে জাস্ট ফিজিবল হলো ওটা ধরেই, যে প্রেজেন্ট ওর গ্রেটার দেন 0 হলো বলে দিলাম আমার প্রজেক্ট চলো বসায় দেই, এরকম কিন্তু হবে না, তাই না? আরো ডিটেলে আমার ক্যালকুলেশন করতে হয়, আমার ফোরকাস্টিং করতে হয়, মার্কেটে যদি মানে যদি ফ্লাকচুয়েশন হয়,
এই যে ইনফ্লেশন একটা হচ্ছে আমার প্যারামিটার। ইনফ্লেশনের কারণে দেখা যাবে কি আমার হচ্ছে আমি যে ইকুইপমেন্ট গুলো পারচেস করে নিয়ে আসছি ওগুলো হচ্ছে যত ইউএসডি আমি ধরেছিলাম, যত ইউএস ডলার ধরেছিলাম ইম্পোর্ট করার সময় তার চেয়ে আরো বেশি হয়ে গেছে, তাই না? অনেক ইনফ্লেশনের কারণে। তো এই জিনিসগুলাই আসলে সবকিছু চলে আসবে আপনার আনসার্টেনিটির ভিতরে। বুঝতে পারলাম যে এই জিনিসটা কেন এসেনশিয়াল আমাদের জন্য। জি স্যার। আচ্ছা, তারপর বললাম কি যে টাইপ অফ বিজনেস। তো কিছু বিজনেস আছে যেগুলো তো অলওয়েজ হচ্ছে হিউজ আনসার্টেন থাকে, যেমন মাইনিং এর একটা এক্সাম্পল এখানে দেওয়া দেওয়া আছে। যে মাইনিং এ কিন্তু অনেক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তাই না? আপনি হচ্ছে আপনার একটা মানে হচ্ছে মিনারেল হচ্ছে আপনারা হচ্ছে এই মাইন থেকে বের করবেন, সেটার জন্য হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে, বাট এখানে হাই রিস্ক কেন? আমি ওইখান থেকে মাইনিং থেকে সাফিসিয়েন্টলি হচ্ছে আমার মানে মিনারেল যেটা এটা নাও পেতে পারি, তাই না? হচ্ছে গোল্ড আদার আফ্রিকার কথা যদি বলি হচ্ছে আমরা ওরকম ভাবে নাও পেতে পারি। এখানে হাই রিস্ক হাই গেইন টাইপ একটা থাকে। তো একটা হিউজ আনসার্টেনটি আছে। আরেকটা কোনো বিজনেস কথা বলতে পারবেন যেখানে হচ্ছে হিউজ আনসার্টেনটি থাকতে পারে? কি হতে পারে আপনাদের কি মনে হয় কোন বিজনেস গুলো বেশি রিস্কি? মাথায় আসতেছে না? আর সবচেয়ে চুরি যেটা করে সেটা চিন্তা করেন, বন্ডের ব্যবসা করাই তো সবচেয়ে বেশি রিস্কি, তাই না? ধরলেই হচ্ছে মাইল, তো প্রজেক্টই হচ্ছে লাটে লাটে উঠে যাবে। তো এটাই কথা বললাম আর কি। তারপর হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের কথা যদি বলি, সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জেনারেল ল্যাব মেশিন আর স্পেশাল ল্যাব মেশিনে। ল্যাব মেশিন নাম শুনছি? জি স্যার, হ্যাঁ স্যার, মেকানিক্স। লেট মেশিন। হ্যাঁ। তো লেড মেশিন হচ্ছে আসলে অনেক থাকে, এখন হচ্ছে এই দুইটার এক্সাম্পল দিয়ে যেটা বলেছে আর কি। জেনারেল লেড মেশিন দিয়ে হয়তো আমরা বাল্ক অ্যামাউন্টের কাজগুলো করতে পারি, ইকুইপমেন্ট শার্পেনিং এন্ড আদার ইকুইপমেন্ট ফরমেশনে ওগুলো হচ্ছে করতে পারি। বাট কিছু কিছু স্ক্রু ডিজাইনিং আছে এবং হচ্ছে শার্প ইকুইপমেন্ট আছে যেগুলোর জন্য স্পেশাল লেড মেশিন লাগে, বাট ওই স্পেশাল লেড মেশিন গুলো আপনার সবসময় কাজে লাগে না একটা ইন্ডাস্ট্রিতে। দেখা যায় কি একটা প্রোডাক্টের ফাইনালাইজেশনের সময় শুধুমাত্র কাজে লাগছে, সো বেশিরভাগ সময় এটা বন্ধই থাকে ওই লেড মেশিনটা। সো ওইটার জন্য যদি আমরা হচ্ছে ইকোনমিক অ্যানালাইসিস করি সেখানেও কিন্তু একটা আনসার্টিনিটি থাকবে, তো এটা আমাদের মাথায় নিতে হবে যে মোস্ট অফ দ্য টাইম ইট উইল লাই যে আইডল থিং, তাই না? আর জেনারেল অ্যাডমিশনিং এ দেখা যায় আমরা অনেক সফিস্টিকেটেড কাজ হয়তো করতে পারছি না, বাট হচ্ছে এটা কন্টিনিউয়াসলি রানিং হিসেবে থাকবে, কন্টিনিউয়াসলি ইউটিলাইজেশন হিসেবে থাকবে। তারপর বললাম হচ্ছে লেন্থ অফ দ্য স্টাডি পিরিয়ড, যেটার কথা বললাম। এই যে আমরা বললাম অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 20 ইয়ার্স আমরা যদি ধরি স্টাডি পিরিয়ড, অনেক বিগ স্টাডি পিরিয়ড, এটা হচ্ছে আরো মোর আনসার্টেন করে দেয় ইন্ডাস্ট্রিকে। কেন করে দিতে পারে বলেন তো? এই যে বললো এই যে লং স্টাডি পিরিয়ড অলওয়েজ ইনক্রিজেস দ্য আনসার্টেনিটি অফ দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এটা কেন হয়? স্যার এর আগেও তো স্যার নষ্ট হয়ে যেতে পারে। না, এটা না, মানে হচ্ছে আপনার স্টাডি পিরিয়ড এত লং ধরলে কি হয়, আপনার মার্কেট হচ্ছে প্রচুর ফ্লাকচুয়েট করতে পারে এত লং স্টাডি পিরিয়ডে, তাই না? যেমন বাংলাদেশে হচ্ছে 10 বছর আগে যে ইন্ডাস্ট্রি গুলো দিয়েছিল ওরা কি জানতো যে হাসিনা পালায় চলে যাবে? তো হচ্ছে এই অবস্থাগুলোর জন্য পলিটিক্যাল টার্মোইলের কারণে যে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট কমে যাবে অথবা হচ্ছে মার্কেট প্রাইসিং কমে যাবে সেটা কিন্তু হচ্ছে ওরা জানতো না, তাই না? তো আমি যদি ওই সময় 10 বছর আগে ইন্ডাস্ট্রি গুলো দিয়ে বললাম যে 20 ইয়ার্স আমার খুব লাফা লাফা ইন্ডাস্ট্রি চলবে, তো ওইটা কিন্তু হচ্ছে আমাকে এই যে এখন একটা আনসার্টেন সিচুয়েশন এসে আমি দেখতেছি আমার হচ্ছে মার্কেটটা আমার অনুকূলে নেই, তাই না? তার মানে ওখানে একটা আনসার্টেনিটি চলে আসতেছে, তাই আমরা ট্রাই করি যে যত তাড়াতাড়ি হচ্ছে আমার মার্কেট থেকে আমার ইনভেস্টমেন্ট আমরা পকেটে নিয়ে আসতে পারি ডিপ্রিসিয়েটেড করে, তাই না? আমরা বলেছিলাম না পে ব্যাক আমরা সবসময় চাই কত, 3 থেকে 5 বছরের মধ্যে না? জি স্যার। পে ব্যাক আমরা খুব তাড়াতাড়ি চলে যাই, কারণ এত লং টাইম হরাইজন, হ্যাঁ প্ল্যান হচ্ছে আপনার থাকবে 20 বছর 25 বছর থাকতেই পারে, কিন্তু হচ্ছে আমরা চাবো কি স্টাডি পিরিয়ডটা আমি যত টাইম ধরে আমি হচ্ছে আমার ইকোনমিক অ্যানালাইসিসটা করবো যে 5 বছরের স্টাডিটা ফিজিবল থাকবে নাকি 10 বছরের স্টাডি ফিজিবল থাকবে। আমি যদি 20 বছর ধরি, এই যে 20 বছর একটু দেখি তো আমার স্টাডিটা ফিজিবল থাকবে কিনা, এটা হতেই পারে 20 বছরে অনেক প্রফিট আসবে, অনেক হচ্ছে ফিজিবল দেখা যাবে, কিন্তু এটা মোর আনসার্টেন, কারণ 20 বছর এত লং পিরিয়ডে আপনার হচ্ছে মনিটারি হচ্ছে ইনফ্লেশন হতে পারে, পলিটিক্যাল টার্মোইলের কারণে হচ্ছে মার্কেট চেঞ্জ হয়ে যেতে পারে, ডিমান্ড কমে যেতে পারে, নতুন প্রোডাক্ট বাজারে চলে আসতে পারে যেটার কারণে হচ্ছে আপনার প্রোডাক্টের হচ্ছে ডিমান্ড কমে যেতে পারে বা মার্কেট ফল করতে পারে। যেমন নোকিয়া বুঝতে পারে না, তাই না? অ্যান্ড্রয়েডের সাথে যখন হচ্ছে যখন শুরু হলো, অ্যান্ড্রয়েড যখন শুরু হলো তখন নোকিয়াকে অ্যাডপ্ট করতে পারছে অ্যান্ড্রয়েডের সাথে? না স্যার, উইন্ডোজে ছিল আর। হ্যাঁ, ওরা হচ্ছে ওই যে হচ্ছে আপনার ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা ওখান থেকে বেরোয়নি যে না আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডে যাব না, তো আমাদেরটাই হচ্ছে ভালো। তো আলটিমেটলি কি হলো, নোকিয়া হচ্ছে পুরো মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেল। আমরা ছোটবেলায় তো দেখলাম, আমাদের চোখের সামনেই হয়েছে, আমার বাসায় প্রথম ফোনই ছিল নোকিয়া। তো হচ্ছে আপনার এটা হচ্ছে কমপ্লিটলি এরাডিকেটেড হয়ে গেছে, তাই না? মানে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার ওই যে ইনভেস্টমেন্টের
মানে থিঙ্কিং প্রসেসের ভুল এবং হচ্ছে রাইট ডিসিশন এট দ্য রাইট টাইমের ভুল। তো এইটাই কথা বললাম, এই জিনিসগুলো আসলে আনসার্টিনিটি নিয়ে আসে, এবং যখনই আমরা কোনো একটা প্রজেক্ট এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবো তখনই হচ্ছে আনসার্টিনিটি গুলো অ্যাড্রেস করতে হয়। এই যে আনসার্টিনিটির যে অ্যাড্রেসিং, এই জিনিসটাকে বলে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস। এই যে আমার প্রজেক্টটা কতটুকু সেন্সিটিভ ওই ফ্যাক্টরটার উপর, আমরা বিভিন্ন ফ্যাক্টর বললাম। ইনভেস্টমেন্ট ক্যান ফ্যাক্টর, তাহলে আমার হচ্ছে কি কি ফ্যাক্টর থাকতে পারে আমরা বলি, আমরা যা যা করলাম। এই যে ইনভেস্টমেন্ট যদি ভুলভাল ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ইনভেস্টমেন্টের উপর একটা ফ্যাক্টর আছে। তারপর হবে কি আমার রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস হচ্ছে একটা ফ্যাক্টর হতে পারে, তাই না? আমি হচ্ছে মার্কেট প্রাইস কতটুকু ধরেছি, আমার যদি প্রাইসে যদি 40% কমে যায় ইন ফিউচার, বা হচ্ছে 30% যদি বেড়ে যায় এরকম হতে পারে, বা প্ল্যান্টের হচ্ছে ওভারঅল মেনটেনেন্স কস্ট যদি বেড়ে যায় এক্সপেন্সেস এর মধ্যে চলে যাবে। তারপর কি বললাম, স্টাডি পিরিয়ড ক্যান বি এ ফ্যাক্টর। স্টাডি পিরিয়ড আপনারা কত বছর ধরবেন লাইফ টাইম, এটা একটা ফ্যাক্টর হতে পারে। চতুর্থ হতে পারে কি এমএআর, তাই না? এটা হচ্ছে মার্কেটের সাথে হচ্ছে হাইলি কোরিলেটেড। আপনার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে সুদ হার নীতি হচ্ছে প্রকাশ করবে কয়েকদিন পরে, দেখবেন আবারও 10% আছে। ওই যে আমরা সবে মেয়েরা 10% ধরে করি না, তো 10%-এর কম বেশি হচ্ছে অলওয়েজ থাকে, না ওই থেকে 12-র মধ্যেই অলওয়েজ থাকে আর কি সুদ হার বাংলাদেশ ব্যাংকের। তো এমএআর এরও চেঞ্জ হতে পারে। তো দিস আর দ্য ফ্যাক্টরস, এগুলো হচ্ছে আমার চেঞ্জ হবে। তাহলে আমার সেন্সিটিভিটি মানে কি, এই ফ্যাক্টর গুলার চেঞ্জের সাথে সাথে আমার প্রজেক্টের যে ডিসিশন, যে ফিজিবল নাকি ইনফিজিবল, এই জিনিসটা যে কম্পারিজন করা বা এই জিনিসটা এভালুয়েট করা, এই জিনিসটাকে আমরা কি বলছি বলেন তো, প্রজেক্টের সেন্সিটিভিটি অ্যানালাইসিস। বুঝতে পারলাম? জি স্যার। তো এটা বেসিক্যালি একটা নন প্রবাবিলিস্টিক মেথড। আমরা এটা প্রবাবলি ধরি না, আমরা ধরিয়ে নেই হচ্ছে 30% কম বেশি হতে পারে, 40% কম বেশি, 50% অনেক সময় ধরা হয়। তো ওইভাবে হচ্ছে আমরা ধরি আর কি, এবং হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করে, এবং এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি, ইটস এ ম্যান্ডেটরি থিং টু ডু ফর এনি টাইপ অফ প্রজেক্ট এভালুয়েশন। এটা আপনি বিজনেসে যান বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যান বা হচ্ছে যেখানেই যান, এটা সেন্সিটিভ অ্যানালাইসিস হচ্ছে ম্যান্ডেটরি। তো কিছু মেথড আছে। প্রথম জিনিসটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস, এই জিনিসটার সাথে আপনারা সবচেয়ে বেশি পরিচিত, তাই না? ব্রেক ইভেন। জি ইয়েস স্যার, স্যার। এটা তো সেই ছোটবেলা থেকে বলছি। হুম। নর্মালি ব্রেক ইভেন অ্যানালাইসিসটাও সেন্সিটিভিটি অ্যানালাইসিস এর মধ্যেই পড়ে, কারণ আমরা এখান থেকে কি বের করি, আমরা বের করি এই যে যদি হচ্ছে কত টাকা প্রাইস সেট করা যেতে পারে, একটা ইঞ্জিন কত ঘন্টা চলতে পারে, বা হচ্ছে আমার কত ইনভেস্টমেন্ট হচ্ছে থাকবে যাতে করে এটা লসে না চলে। লাভ লসের মধ্যবর্তী পয়েন্ট কোথায়, যে আমরা বলি হচ্ছে এখানে কোনো লাভও নাই লসও নাই, মানে হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে জিরো, বা ইকুইভ্যালেন্ট ওর্থ হচ্ছে জিরো। মানে এটা ব্রেক ইভেনে চলবে, মানে লাভও নাই মানে লসও নাই, ওরকম টাইপ চলবে, মানে যা যা ইনভেস্ট করছি তারপর পকেটে চলে আসবে। তা এর চেয়ে প্রাইস যদি হচ্ছে এর চেয়ে বেশি সেট করি, ইন দ্যাট কেস হচ্ছে আমার কি হবে, আমার প্রফিট হবে। আমার যদি এর প্রাইস এর চেয়ে যদি কম সেট করি, ইন দ্যাট কেস লস হবে, বা ইনভেস্টমেন্ট এভাবে করতে হবে। তো এগুলাকে ব্রেক ইভেন অ্যানালাইসিস বলি। বাট ব্রেক ইভেন সেন্সিটিভিটির মধ্যে শুধুমাত্র একটা ফ্যাক্টর নিয়ে কাজ করে। তাহলে কার জন্য ব্রেক ইভেন করবো, যদি আমি জানি আগে থেকে, আমি জানি প্রজেক্টটা শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর হাইলি ডিপেন্ডেন্ট, ইন দ্যাট কেস আমরা ওই ফ্যাক্টরটা হচ্ছে বের করি, হচ্ছে যে এটার আপনার কত কোন ভ্যালুর জন্য এটা ব্রেক ইভেনে চলবে, তারপর কম বেশির উপর আমরা কম্পারিজন করে ডিসিশন নিই। তারপর হচ্ছে সেন্সিটিভিটি গ্রাফ। এখন একটা প্রজেক্ট যদি মাল্টিপল ফ্যাক্টরের উপর মানে হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে, যেটা আমরা বললাম এখানে 5-6টার ফ্যাক্টরের কথা বললাম, এই ফ্যাক্টর গুলোর উপর ডিপেন্ডেন্ট থাকে এবং প্রত্যেকটা একটা একটার উপর ইন্ডিপেন্ডেন্ট, মানে যখন ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কাজ করছি তখন আমরা ধরছি বাকি ফ্যাক্টর গুলো যেমন আছে এমনই, মানে যেটা হচ্ছে বেস সিনারিও ছিল ওটার মতোই কাজ করবে। আবার যখন বলছি যে আমার 40% চেঞ্জ হচ্ছে মার্কেট স্টাডি পিরিয়ডে, তখন বাকি যে ফ্যাক্টর গুলো আছে ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তার মানে কি প্রত্যেকটা ফ্যাক্টর আলাদা 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 যদি চেঞ্জ হয়, তো সবারটা যদি আমরা একসাথে দেখতে চাই, তো ওকে বলে আমরা তখন সেন্সিটিভিটি গ্রাফ বা স্পাইডার প্লট, মানে একটা প্লটের মধ্যে এই যে সবগুলা ফ্যাক্টরের চেঞ্জের সাথে সাথে কিভাবে ক্যাপিটাল ইনভেস্ট, মানে আমার ইকুইভ্যালেন্ট ওর্থ চেঞ্জ হচ্ছে, ওটাকে যদি আমরা প্লট করে নিয়ে আসি, ওটাকে বলি স্পাইডার প্লট, এবং ওইটার উপর ডিপেন্ড করে আমরা টু আর মোর প্রজেক্ট ফ্যাক্টরস ইন্ডিপেন্ডেন্টলি আমরা অ্যানালাইসিস করতে পারি। আর থার্ড নাম্বার যেটা, সেটাকে বলছে কম্বিনেশন অফ ফ্যাক্টর। এখন অনেক ক্ষেত্রে হয় একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরের উপর হচ্ছে হাইলি ডিপেন্ডেন্ট থাকে, কোরিলেটেড থাকে। যেমন ইনভেস্টমেন্ট যদি আমি চেঞ্জ করি, সেটার সাথে দেখা যায় হচ্ছে আমার প্রাইসও রিলেটেড, তো প্রাইসও চেঞ্জ হচ্ছে। তার মানে একটা যদি 30% চেঞ্জ হয় আরেকটাও চেঞ্জ হবে। যদি এরকম থাকে কম্বিনেশন, দুইটা ফ্যাক্টর যদি একসাথে কম্বাইন্ড হচ্ছে, যদি হচ্ছে চেঞ্জিং হয়, ওইটার কারণে প্রজেক্ট কিভাবে চেঞ্জ হবে সেটাকে আমরা কম্বিনেশন অফ ফ্যাক্টরস বলি। ওগুলো হচ্ছে এরিয়া বের করে করতে হয়। তো আপনাদের এই কোর্সে ব্রেক ইভেন তো আপনারা জানেন, সো এটা আমি হচ্ছে করাচ্ছি না, এখানে স্লাইডে আছে যদি অনেক কিছু করা। আমি যেটা করব সেটা হচ্ছে সেন্সিটিভিটি কার্ভ, মানে সেন্সিটিভিটি বা স্পাইডার প্লট হচ্ছে করবো। আর থার্ড নাম্বারটাও স্লাইডে আছে, বাট এটা হচ্ছে আপনাদের সিলেবাসে নেই, দেখার দরকার নেই।
তো আমরা যদি যাই সেন্সিটিভিটি কার্ভে, এগুলো হচ্ছে আপনার ব্রেক ইভেনের আর কি, এগুলো আপনারা করে এসেছেন আগেও, এখানে হচ্ছে এক্সাম্পল আছে। তো সেন্সিটিভিটি হওয়ার স্পাইডার প্লটটা আমরা যেটা বলছি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমরা সমস্ত প্রজেক্টের জন্য করি। তো এইখানে এই যে যেটার কথা বললাম, সবগুলো ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ হবে, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়ান অর মোর ফ্যাক্টরস দ্যাট উইল রিভার্স দ্য ডিসিশন অ্যামং দ্য প্রজেক্ট অল্টারনেটিভ or reverse the above the economic acceptability of the single project। মানে এমইএ গুলো চেঞ্জ করতে পারে অথবা প্রজেক্টের অ্যাকসেপ্টেবিলিটি ফ্যাক্টর চেঞ্জ করতে পারে। আর এই সেন্সিটিভিটি বা স্পাইডার প্লট কার্ভ আমরা কাকে বলছি, সেখানে হচ্ছে সবগুলাকে একসাথে হচ্ছে প্লট করে, একটু পরেই দেখবো কিভাবে করতে হয়। তো একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সুবিধাজনক এটা ব্যাখ্যা করা। তো এখানে বলেছে দ্য বেস্ট or most likely cash flow estimate are given below for a new piece of equipment that being considered for immediate installation. Because of a new technology, it is needed to investigate the present load over a range of plus minus 40% change in the estimate, the 10% of increment basis. For the capital investment, for the annual net cash flow, market value, useful life. Based on the best estimate, plot the diagram that summarizes the sensitivity of the present load to present the deviation change of the separate factor। আচ্ছা, যাই হোক, এখন আমরা হচ্ছে আগে আমরা দেখি যে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যেটা আমাকে বলেছে সেটা কি কি। আমরা হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি ইকুইপমেন্টের জন্য ড্র করি, আমার হচ্ছে বেস্ট লাইকলি, এটা হচ্ছে আমার কত, যেটা ধরে আমি সিঙ্গেল প্রজেক্টে এভালুয়েট করেছি ওটা হচ্ছে মোস্ট লাইকলি বলি আর কি, যেটার কারণে আমার প্রজেক্টটা ফিজিবল হয়েছে ইনিশিয়ালি। তো ওইটাকে মোস্ট লাইকলি প্রজেক্ট বলি। তারপরে এটার উপর চেঞ্জিং করি আমরা বিভিন্ন ফ্যাক্টর। তো এখানে আমাকে বললো ইনভেস্টমেন্ট হচ্ছে আমার কত, 11.5K, ইকুয়াল টু মাইনাস এত। আমার অ্যানুয়াল হচ্ছে মানে ক্যাশ ফ্লো, এটা হচ্ছে 6 বছর, তাই না? 0 1 2 3 4 5 6, ওকে। আচ্ছা, এখানে যেটা রেভিনিউ যে এ বলেছে, এটা অ্যানুইটি আকারে বলেছে, মানে রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস, অনেক সময় আলাদা দেওয়া থাকতে পারে, তখন বের করে নিতে হবে। রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস বলেছে হচ্ছে 3K, তার মানে এটা হচ্ছে অ্যানুইটি আকারে 3K আকারে থাকছে, ভালো কথা, আঁকলাম। তারপর বললো মার্কেট ভ্যালু হচ্ছে 1000, তো হচ্ছে এমভি হচ্ছে আমার কত, 1K, ভালো কথা। এমএআরআর হচ্ছে আমাকে এখানে কত বলেছে, এখানে এমএআরআর 10% বলে দেওয়া আছে, সো এটা হচ্ছে, ও এমএআরআরটা বলেনি নাকি এখানে, না এমএআরআরটা আপাতত বলেনি। তো আমরা হচ্ছে এখানে ধরে নিচ্ছি আপাতত যদি হচ্ছে এমএআরআর চেঞ্জ স্যার করতে বলে। এমআরআর 10% বলা আছে স্যার, এই যে লাস্ট লাইন, ও, এমআরআর ইজ 10%। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ এমএআরআর 10% বলে দেওয়া আছে। আচ্ছা, এমএআরআর হচ্ছে 10%। আচ্ছা, এইটা হচ্ছে আমার মোস্ট লাইকলি একটা ক্যাশ ফ্লো। তো এটা যদি আমরা প্রজেক্ট এভালুয়েশন করি, দেখা যাবে এটা হচ্ছে ফিজিবল হচ্ছে। তো এই ফিজিবলটা হচ্ছে কিভাবে বের করছে, যে বেস্ট এস্টিমেট, এই যে দেখেন প্রেজেন্ট করলাম, করে নিয়ে আসলাম, দেখলাম হচ্ছে 2130, তার মানে প্রজেক্টটা ফিজিবল, এর জন্য মোস্ট লাইকলি বলছি। তো এখন আমাকে কি বললো, কয়টা ফ্যাক্টরের জন্য, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অ্যানুয়াল ক্যাশ ফ্লো, মার্কেট ভ্যালু এবং ইউজফুল লাইফ যদি 40% করে চেঞ্জ হয়, প্লাস মাইনাস 40% উইথ 10% ইনক্রিমেন্ট, আমাকে বললো এটার জন্য স্পাইডার প্লট করা এবং ডিসিশন নেওয়া, যে কোনটার উপর প্রজেক্টটা, কোন ফ্যাক্টরের উপর সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, কোনটা চেঞ্জ হলে প্রজেক্টের হচ্ছে ইনফিজিবল হয়ে যেতে পারে বা এরকম কিছু হতে পারে। তো এখানে তাহলে আমার কি কি দেওয়া আছে, প্রথম কাজ হচ্ছে আমার ইয়েটা করা, আপনার হচ্ছে প্রজেক্টটা ফিজিবল কিনা সেটা চেক করা, এটা ম্যান্ডেটরি থিং। যদি প্রজেক্ট যদি ফিজিবলই না হয়, ইন দ্যাট কেস হচ্ছে আমার সেন্সিটিভিটি অ্যানালাইসিস আসলে খুব একটা ইম্পর্টেন্স ক্যারি করে না আর কি। তারপর আমরা অনেক সময় করি, দেখি হচ্ছে যে কত পার্সেন্ট বাড়ালে প্রজেক্টটা ফিজিবল হতে পারে, তাই না? আমার হচ্ছে কত পার্সেন্ট যদি ইনভেস্টমেন্ট কমে তাহলে প্রজেক্ট ফিজিবল হবে। এই ইনভেস্টমেন্ট কমালে প্রজেক্ট ফিজিবল হবে নাকি বাড়ালে ফিজিবল হবে বলেন তো? ইনভেস্টমেন্ট কমালে ফিজিবল হবে, কমালে, কারণ হ্যাঁ। আমার কম টাকা তার মানে লাগছে। ফেভারেবল জিনিসগুলো, ইনভেস্টমেন্ট যত কম তত আমার জন্য ভালো। এবার অ্যানুয়াল ক্যাশ মাইনাস রেভিনিউ, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস যত বেশি তত ভালো, মার্কেট ভ্যালু যত বেশি, এমএআরআর যত বেশি, তারপর হচ্ছে লেন্থ হচ্ছে যত কম, মানে এই জিনিসগুলো আর কি। তবে এটা তো আমরা মুখে বলছি, সেটাই সেন্সিটিভিটিতে আমরা দেখি আর আদৌ হচ্ছে কিরকম, কত পার্সেন্ট বাড়াতে হয়, কত পার্সেন্ট কমাতে হয়, এই জিনিসগুলো হচ্ছে বের করা যায়। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে টেস্ট করে নিলাম, তারপর হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা টেবিল আকারে চাবো, টেবিল আকারে, আপনারাও টেবিল আকারে করবেন যখন সেন্সিটিভিটি আসবে। এবং এখানে যে কাজটা করতে হয়, এখানে ক্যালকুলেশন গুলো দেখাইতে হয়, কারণ হচ্ছে এখানে হাতে করতে হয় ক্যালকুলেশন। তো আমরা ধরছি যে ফ্যাক্টরস, এটা ছোট হয়ে গেছে আসলে টেবিলটা, ফ্যাক্টরস, তারপর হচ্ছে আমার কত, চেঞ্জেস। আচ্ছা, এটা আরেকটু ইয়ে করে দিই, এখানে জায়গা নেবে না নাহলে।
ফ্যাক্টরস আর নিচে হচ্ছে লিখলাম চেঞ্জেস। আচ্ছা, এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট আই, তারপর হচ্ছে আর কি কি চেঞ্জ করব, রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস এটাকে চেঞ্জ করব। তারপর হচ্ছে চেঞ্জ করব কি, আর কোনটা জানি বলছে, মার্কেট ভ্যালু তাই না, মার্কেট ভ্যালু বলছে আর ইউজফুল লাইফ বলছে এমভি। তারপর হচ্ছে ইউজফুল লাইফ হচ্ছে এন ধরলাম। আচ্ছা, ফ্যাক্টরস হচ্ছে এদিকে আর হচ্ছে চেঞ্জেস হচ্ছে ডাউনওয়ার্ড দিকে। চেঞ্জেস হচ্ছে আমরা কি বললাম, মোস্ট লাইকলি থেকে মাইনাস প্লাস মাইনাস 40 তাই না, ওরা বলে দিয়েছে। তো আমরা হচ্ছে 10% ইনক্রিমেন্ট বলে দিয়েছে, নর্মালি আমরা 10ই ধরি, 10 ধরি করি, তাহলে মানে -40, তারপর হচ্ছে -30, -20, -10, 0, 10, 20, 30, 40, অনেকগুলা পয়েন্ট হয়ে গেছে তাই না, এতগুলা পয়েন্ট আসলে লাগে না। অনেক সময় আমরা হচ্ছে মাইনাস প্লাস ইনক্রিমেন্ট হচ্ছে 20% ধরে নিই। 20% ধরে নিলে এটা অনেকগুলা কম ক্যালকুলেশন করতে হবে না তাই না, নাহলে হচ্ছে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে আর কি, যে প্রত্যেকটার জন্য এগুলো বের করতে হবে। যদি বলে দেওয়া না থাকে আপনার হচ্ছে আপনার রেঞ্জ দেখে ডিসিশন নিতে হয়, যেমন এখানে আমরা +-40% বলছি তাই না, তার মানে হচ্ছে আমার জিরোর উপরে হচ্ছে চারটা, জিরো নিচে হচ্ছে চারটা, তার মানে 9টা পয়েন্ট, হিউজ ডিল। তো আপনাদের যদি এটা বলে দেই যে +-30, তারপরে হচ্ছে আমার কত 7টা পয়েন্ট থাকবে। তো অনেক সময় হচ্ছে আমরা 20% ইনক্রিমেন্ট নেই, যেমন এখানে 20% ইনক্রিমেন্ট নিলে কত হবে, 20, সরি -40, -20, 0, 20, 40, এটা হচ্ছে আমার জন্য মোর কনভিনিয়েন্ট তাই না, এখানে একটু হুম। ইন্টারভাল কি স্যার প্রতি ক্ষেত্রে 10 করেই থাকবে, না আমি চাইলে অবশ্যই করতে এটা অনেক সময় বলেও দেয়, আবার অনেক সময় নিজেদের ধরতে হয়। তো যদি না বলে দেওয়া থাকে, আমার মনে হয় যে আপনাদের মানে মিনিমাম 5টা পয়েন্ট হলে আসলে প্লট করা যায়, প্লট গুলো বুঝতে পারছেন তো, হচ্ছে এত পয়েন্ট আসলে নিয়ে এটা পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে অবস্থা খারাপ হয়ে যায়। নর্মালি এক্সেল বেসড যদি করি তখন হচ্ছে অনেক পয়েন্ট না হয় নিলাম, কিন্তু হচ্ছে হাতে করলে তো আসলে এত পয়েন্ট আসলে কষ্ট তাই না, মানে এতগুলা ক্যালকুলেশন করা। তা আমরা চলেন জি হচ্ছে স্যার। আমরা এটা ধরি যে 20% করে, -40%, মাইনাস হচ্ছে আমার 20%, 0, 20 এন্ড 40। তো এখন এখন হচ্ছে আমার কম্পারেটিভলি হচ্ছে আমার পয়েন্ট, ডেটা পয়েন্ট হচ্ছে আসলে কম। আচ্ছা, এখন বুঝতেছি তো এটা কি করতে হবে তাই না, অনেক ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ইনভেস্টমেন্ট -40% হলে হচ্ছে আপনার প্রেজেন্ট ওয়ার্থ, এগুলো সবই হচ্ছে এখানে থাকবে কি, প্রেজেন্ট ওয়ার্থ বের করতে হবে, বা এটা ফিউচার ওয়ার্থ দিয়েও করতে পারেন যেভাবে খুশি, তবে প্রেজেন্ট ওয়ার্থ দিয়ে আমাদের জন্য বেশ সহজ হয় আর কি। তো প্রেজেন্ট প্রত্যেকটা ইনভেস্টমেন্ট 40% কমালে প্রেজেন্ট ওর কত, 20%। জিরো জিরো মানে এটা তো আসলে বেরিয়ে করে ফেলছেন প্রথমে তাই না, এই জিরোর জন্য হচ্ছে আপনার মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভ্যালুই হবে প্রেজেন্ট ওর, এখানে শুধু একটা ভ্যালুই হবে আর কি। তো এই জিরোর জন্য অলরেডি করছেন না প্রেজেন্ট ওর 2130, এটা কি সবার জন্য সমান হয়ে যাবে না। ইনভেস্টমেন্ট 0% চেঞ্জ, রেভিনিউ 0% চেঞ্জ, মার্কেট ভ্যালু 0%, লাইফও 0% চেঞ্জ, মানে কি, যেটা বেস ভ্যালু ছিল ওইখানে কোনো অল্টার করেনি, এটা তো অলরেডি করেই ফেলছেন, প্রথমে আমরা করলাম না এই যে প্রজেক্ট এস্টিমেট করলাম, এটা তো জানেন। জি তো স্যার। বেসিক্যালি এটা একটা সিঙ্গেল পয়েন্ট তাই না, এটা মুছতে গেলে সবগুলো মুছে যাচ্ছে। এটা বেসিক্যালি একটা সিঙ্গেল পয়েন্ট, সেটা হচ্ছে ভ্যালু হচ্ছে 2.13 কে, আর বাকিগুলোর জন্য করতে হবে, তার মানে ক্যালকুলেশনের পয়েন্ট হচ্ছে আমার আরো অনেক কমে গেল আর কি। তবে ক্যালকুলেশন কিভাবে সহজ করে নিয়ে আসা যায় এটা আমরা এখন দেখি, মানে ক্যালকুলেটর ইউজ করে কত তাড়াতাড়ি অঙ্ক করা যায় আর কি। তো এখানে দেখেন এই যে প্যারামিটার গুলো বের করার জন্য, এই যে ইনভেস্টমেন্ট নিয়ে, তারপর হচ্ছে নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো, তারপর হচ্ছে আপনার মার্কেট ভ্যালু, আর প্লাস মাইনাস হচ্ছে P% দিয়ে করছে। তাহলে ইনভেস্টমেন্টটা আমি একটু দেখাই, তাহলে প্রেজেন্ট ওর আমরা বললাম হচ্ছে কত, 10% হচ্ছে MARR। তো এখানে আমি হচ্ছে ধরে নিচ্ছি যে এটা আমরা চেঞ্জ করতে হবে প্রেজেন্ট ওরটা তাই না, এখানে হচ্ছে আমরা প্রেজেন্ট ওরটার জন্য 4টা পয়েন্ট বের করে নিয়ে আসতে হবে। তো এই জিনিসগুলো কি করব, এটা হচ্ছে যদি 10% কমে যায়, ইনভেস্টমেন্ট যদি 10% কমে মানে কি, আপনার আই মাইনাস হচ্ছে আই ইন্টু 0.9 না, 0.1 না, ইনভেস্টমেন্ট 10% কমা। জি স্যার। আবার যদি বলি 10% বেড়ে যাওয়া মানে কি, 20% বেড়ে যাওয়া মানে কি, আই প্লাস 0.2 ইন্টু আই তাই না, 20% বেড়ে গেছে। জি স্যার। জি তাহলে স্যার। আমরা ধরছি এটা হচ্ছে যেহেতু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরলাম P% আমরা চেঞ্জ করব, তার মানে ইনভেস্টমেন্ট 1 প্লাস হচ্ছে P% ডিভাইডেড বাই 100, বা হচ্ছে আপনার ডাইরেক্ট 0.05 P বসাতে পারেন, এত ইনটু হচ্ছে আই তাই না।
তাই তারপর বাকিগুলো হচ্ছে সব সেমই থাকবে, কারণ আমরা বলছি যখন ইনভেস্টমেন্ট চেঞ্জ করবো বাকি প্যারামিটার গুলো মোস্ট লাইকলি ভ্যালুতেই থাকবে। তো প্রেজেন্ট ওর বাকিগুলো কি হয়, 3K, তারপর হচ্ছে এটা প্রেজেন্ট ওর দেওয়া আছে অ্যানুইটি, সরি অ্যানুইটি দেওয়া আছে, প্রেজেন্ট ওর বের করতে হবে 10%, 6, তারপর হচ্ছে আমার মার্কেট ভ্যালু দেওয়া আছে 1K, সেটা হচ্ছে প্রেজেন্ট ওর বের করতে হবে, ফিউচার ওর দেওয়া আছে 10% অফ 6। তো এইটা দেখেন এখানে শুধুমাত্র হচ্ছে আমার কে চেঞ্জ হবে, 1+P/100, এই জিনিসটা আমি আপাতত করছি না, বাকিগুলা কি ভ্যালুগুলো বের হয়ে যায় না, এই যে এই পার্টটুকু। জি স্যার, বের হবে। তো এই পার্টটুকু যদি বেরিয়ে যায় তার মানে হচ্ছে এখানে একটা কি ডাইরেক্ট হচ্ছে সংখ্যা বসায় দেওয়া যায় না। আমার হচ্ছে বারবার যখন এই যে 20%, 30% করতে যাব, তখন কি বারবার হচ্ছে এই জিনিসটা করার দরকার আছে? তখন এই যে বারবার হচ্ছে 3K প্রেজেন্ট করতে নিয়ে এসে যোগ করা কোনো দরকার নেই, কারণ ওই ভ্যালুগুলো আমি জানি। তো আমি প্রথমে এই লাইনটা লিখে সাথে সাথে করবো কি, যে এই জিনিসগুলো অলরেডি বের করে যাওয়া যায়, যেমন এখানেও বের করা যাবে, এই যে এই জিনিসগুলো তো মান বের করে যাবে ইনস্ট্যান্ট। আমি যে ইকুয়েশনটা লিখবো সেটা বেসিক্যালি 1 ± PI, আই এর ভ্যালুটা বসায় দেন 11.5, প্লাস হচ্ছে সাথে একটা হচ্ছে নাম্বার চলে আসবে, তাই না? এখানে একটা ভ্যালু থাকবে। এখন ক্যালকুলেটারে এটা খালি এই ইকুয়েশনটা বসায় জাস্ট হচ্ছে ভ্যালু বসাবো, পি এর এই যে বিভিন্ন ভ্যালু বসাবো, মানে পি এর ভ্যালু বসাবো, আর সাথে সাথে 4টা পয়েন্ট বেড়ে যাবে না, এই 4টা পয়েন্ট। জি স্যার, বের হবে। মানে প্রথমে পি হবে কত, পি এর ভ্যালু কিন্তু একটু খেয়াল রাখি, এখানে প্লাস মাইনাস না দিয়ে আমি শুধু প্লাস দিছি। পি যখন আমি বলবো -20, তার মানে পি এর ভ্যালু হচ্ছে -40, এখানে কিন্তু পি এর ভ্যালু মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে এটা কত হবে, 0.06। তার মানে 1 থেকে 40% যদি আমি বাদ দিই, 0.06 ইন্টু 11.5, তারপর -20, তারপর জিরোর জন্য তো করার দরকার নেই, জিরোর জন্য তো আপনি জাননি প্রথমে করে রাখছি। তারপর 1.2 হবে, তারপর 1.4 হবে, বেসিক্যালি এগুলো দিয়ে 11.5কে মাল্টিপ্লাই করব, এবং হচ্ছে আমরা কত কি সাথে ওইটা যোগ করবো, ক্যালকুলেটরের সাথে জাস্ট হচ্ছে ভ্যালু চেঞ্জ করবো, তাই না? সামনের সব সেম থাকবে, ক্যালকুলেটর ভ্যালু চেঞ্জ করব, এইগুলা ভ্যালু পেয়ে গেলাম। বুঝতে পারছি, এটা হচ্ছে একটু শর্টকাট করে, আদারওয়াইজ কিন্তু এই ইকুয়েশনটা প্রত্যেকবার হচ্ছে ক্যালকুলেটরে করতে হবে, কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমি বাকিগুলো তো কনস্ট্যান্টই থাকে, তো ওগুলো ভ্যালু তো জানি। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন যদি নেট ইনুয়াল ক্যাশ ফ্লোর জন্য করি সেম কাজ, এটা কত হবে, এটা তো প্রেজেন্ট মানে ইনভেস্টমেন্ট আর চেঞ্জ হবে না, এখন চেঞ্জ হবে কি, নেট ইনুয়াল ক্যাশ ফ্লো, ওটাকে ওভাবেই লিখলাম, 1+, ± এত এত ইন্টু এত। এখানেও যে কাজটা করব, এই ভ্যালুটার মান বের হয়ে যাবে, এটাও বের হয়ে যাবে, এখানে এটুকু আমরা বের করে রাখবো, কারণ এটা হচ্ছে কত, 3 × 1+i⁻n−1, 1+i⁻n ইন্টু হচ্ছে আই, তাই না? তো এই ভ্যালুটা কিন্তু অলরেডি বের হয়ে থাকবে, এটা কিন্তু ভ্যালু বের করে রাখবো, ওইটার সাথে জাস্ট এই জিনিসটা আমরা মাল্টিপ্লাই করতে থাকবো প্রত্যেকটা ভ্যালুর জন্য। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ইন সেম এইভাবে আমরা সবগুলা করবো আর কি। তো করে ক্যালকুলেটরে করে করে জাস্ট আপনারা হচ্ছে এই যে প্রথম এস্টিমেশনটা দেখাবেন, আর প্রত্যেকটার জন্য এরকম হচ্ছে লাইন লিখে দেখাতে হবে, দেখিয়ে আর নিচে হচ্ছে টেবিল দিয়ে প্রত্যেকটা টেবিলে যে ভ্যালু ফিল আপ করবো। তার মানে আমি হচ্ছে যদি স্যার, প্রত্যেকটা লাইন লিখে দেখাতে হবে কি স্যার? প্রত্যেকের জন্যই দেখাতে হ্যাঁ, হবে না, যে কোনো একটা দেখাতে প্রত্যেকটার হবে? জন্য ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, যে এই লাইনটা আমি দেখালাম না, যে ভ্যালু দিয়ে লাস্ট সাথে পি রেখে তারপরে হচ্ছে ক্যালকুলেটরই করবেন, ওগুলো হচ্ছে করে দেখান লাগবে না, যে আপনার -40 জন্য কত, -20 জন্য কত, এগুলো দেখান লাগবে না, লাস্ট লিখে এভাবে যে প্রত্যেকটা এরকম ভাবে পি রেখে তারপর জাস্ট ওই টেবিলটা ফিল আপ করা ক্যালকুলেটরে করে করে। কিন্তু আচ্ছা এইভাবে ইকুয়েশন লেখা মানে কি, আমি ইকুয়েশনটা ইউজ করেছি, তাই না? আচ্ছা, এখন তার মানে কিন্তু ডেটা সেটটা পেয়ে গেলাম, তাই না? এখন কিন্তু আমরা প্লট করতে পারবো এই যে ইনভেস্টমেন্টের জন্য কয়টা পয়েন্ট পেলাম, 1, 2, 3, 4, 5, 5টা পয়েন্ট পেয়ে গেলাম। এখন কার্ভ ড্র করা যাবে না প্রত্যেকটার জন্য? জি স্যার, যাবে। এইটাই হচ্ছে স্পাইডার প্লট। এখন দেখি স্পাইডার প্লটটা কেমন, এই যে এটি এখানে প্লট করেছে, এখানে এক্স এক্সিসে কি আছে, প্লাস মাইনাস চেঞ্জিং, মানে প্লাস মাইনাস এই যে +% 10% চেঞ্জের জন্য কি, এটা +10, +20, +30, +40, এভাবে হচ্ছে এক্সিসে হচ্ছে এটা, এখানে 0 পয়েন্ট মানে কোনো চেঞ্জ নাই, এখানে -10, -20, -30, -40, আর ওয়াই এক্সিসে কি থাকবে, যেটা প্রেজেন্ট রোড আপনারা বের করলেন, সবার জন্য প্রেজেন্ট রোড করছি না চেঞ্জের সাথে সাথে। জি স্যার। এখন যদি ইনভেস্টমেন্টের ডেটাগুলো প্লট করি, যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট জিরোর জন্য কি, যেটা আমরা জানি যে 2100 সামথিং ছিল, তাই না, যে 2130, এটা এখানে করলাম। তারপর হচ্ছে কি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের বাকি পয়েন্ট গুলো, এখন যদি 10% কমিয়ে দিই, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি কমে, তাহলে দেখা যায় আসলে আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো বেড়ে যাবে, তাই না? ওই যে দেখেন 20% বেড়ে গেছে, তো এটা তো আমরা পাবো, বেসিক্যালি আমরা প্লট করলে এরকম পাবো। তারপর হচ্ছে কানেক্ট করলাম, এটা কার লাইন, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের একটা লাইন।
তারপর অ্যানুয়াল ক্যাশ ফ্লোর জন্য কলাম, সবসময় যে স্ট্রেট লাইন পাবেন এটা নাও হতে পারে, আপনার হচ্ছে ইয়ের জন্য ইউজফুল লাইফের জন্য একটা কার্ভ লাইন পাবেন, দেখবেন হচ্ছে এটা এখানে দেখায়নি, এরকম কার্ভ হতে পারে ইউজফুল লাইফের জন্য। বুঝতে পারছি, মানে হচ্ছে সবসময় স্ট্রেট লাইন পাবেন না, কারণ এন হচ্ছে এখানে কি আপনার হচ্ছে একটা হিসেবে থাকে, পাওয়ার হিসেবে থাকে, তো এটার জন্য স্ট্রেট লাইন না কার্ভ লাইন থাকে। এইটি হচ্ছে স্পাইডার প্লট। এখন এটা থেকে ডিসিশন নিব কি? ডিসিশনটা আমি দেখি, ডিসিশনটা এখান থেকে দেখতেছি কি হচ্ছে, আমার যখন প্রেজেন্ট রোড নেগেটিভ দিকে চলে আসবে তখন কি প্রজেক্টটা ইনভিজিবল না? শূন্যর নিচে চলে আসা মানে কি প্রেজেন্ট রোড? শূন্য নিচে চলে আসলে তো ইনফিজিবল। মানে প্রেজেন্ট রোড পি ডাব্লিউ যখন লেস দেন জিরো তখন আমরা কি নেই, প্রজেক্টটা ইনফিজিবল হয়, এটা আমরা ধরে নিই। তাহলে এই যে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দেখছি, আমরা দেখছি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার কমালে হচ্ছে বাড়লো, ভালো কথা। তারপর এটা হচ্ছে কত, এই পয়েন্টে এসে, যে এই পয়েন্টটাই যে কার্ভটাকে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টে এসে তারপর হচ্ছে কি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের চেঞ্জের কারণে আপনার হচ্ছে কি প্রেজেন্ট রোড কি হয়ে গেল, শূন্য দিকে, শূন্য নেগেটিভ দিকে চলে আসলো না? জি স্যার। তার মানে এখানে যদি আমরা এখান থেকে, তো কার্ভ থেকে বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে কার্ভ থেকে আমরা বের করতে পারি। এই যে এখানে মনে হচ্ছে কত ক্যাপিটাল ইনভেস্টমেন্টে কত পার্সেন্টের কারণে, অ্যারাউন্ড হচ্ছে 15 থেকে একটু বেশি হবে, 17%। তার মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি 17% বেড়ে যায় তারপরে কিন্তু এটা কিন্তু ব্রেক ইভেন পয়েন্টটা, তাই না? 17% যদি বেড়ে যায় ইন দ্যাট কেস কিন্তু প্রজেক্টটা কি হয়ে যাবে, ইনফিজিবল হয়ে যাবে। এটি হচ্ছে সেন্সিটিভিটি, এভাবে বের করা। এখন এইভাবে আমরা সবগুলোর জন্য বের করতে পারি, এটা হচ্ছে মোস্ট লাইকলি ভ্যালু, এই যে আমরা যেখানে কোনো চেঞ্জিং হচ্ছে না, যখন হচ্ছে কোনো চেঞ্জিং শূন্য। তারপর যদি মার্কেট ভ্যালুর জন্য যদি ধরি, দেখেন মার্কেট ভ্যালু আমরা যতই বাড়াই যতই কমাই +-40 পর্যন্ত যতই বাড়াচ্ছি কমাচ্ছি কোনো চেঞ্জ হচ্ছে না, এটা অলওয়েজ কোথায় থাকতেছে, মানে আপনার পজিটিভ সাইডে, প্রেজেন্ট ওয়ার্ল্ডে পজিটিভ সাইডে থাকতেছে। তার মানে মার্কেট ভ্যালুর +-40 রেঞ্জের জন্য যত বাড়াই কমাই না কেন, এটা কি কোনো হচ্ছে আপনার প্রজেক্টকে চেঞ্জ করছে, প্রজেক্টের ফিজিবিলিটিকে করবে না স্যার। চেঞ্জ করছে না? তার মানে প্রজেক্টটা জি মার্কেট ভ্যালুর উপর সেন্সিটিভ না, তাই না? সেন্সিটিভিটি স্যার। ডিপেন্ড করবে ওই ফ্যাক্টরটার উপর, অল্প একটু চেঞ্জ করার কারণে, অল্প চেঞ্জের কারণে যদি প্রজেক্টের হিউজ চেঞ্জ হয়, মানে প্রজেক্টের প্রফিটেবিলিটি বা প্রেজেন্ট ওর যদি অনেক চেঞ্জ হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা বলবো এটা হাইলি সেন্সিটিভ ওই ফ্যাক্টরটার উপর। বা আমরা যদি কার্ভ গুলা নেগেটিভ দিকে চলে আসে ফর ওই রেঞ্জের মধ্যে +-40 বা যদি বলি, বা +-30 বলি, যেটাই বলি, ওই রেঞ্জের যদি নেগেটিভ দিকে চলে আসে তখন আমরা বলবো ওই ফ্যাক্টরটার উপর প্রজেক্টটা সেন্সিটিভ। এখন কতটুকু সেন্সিটিভ, কার উপর বেশি সেন্সিটিভ সেটাও বের করা যায়। এখন আপাতত দেখি কার্ডের উপর সেন্সিটিভ, আমি তো এটা দেখেই বুঝতেছি মার্কেট ভ্যালুর উপর সেন্সিটিভ না, কারণ যতই বাড়াই কেন কমাই না কেন এই কার্ভটা কখনো নেগেটিভ দিকে আসতেছে না প্রেজেন্ট করতে। বাট এখন যদি নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লোর জন্য ধরি, এই যে এই কার্ভটা, নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো বাড়লে অবশ্যই হচ্ছে প্রজেক্ট হচ্ছে আপনার ফিজিক্যাল রেঞ্জেই যাবে। বাট দেখতেছি যখন হচ্ছে প্রজেক্ট এই যে -17%, এটা -18%-এর মতো হবে, আপনার নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো যদি হচ্ছে -18%, মানে 18%-এর মতো কমে যায়, ইন দ্যাট কেস এটা নেগেটিভ দিকে চলে আসতেছে প্রেজেন্ট রোড। তার মানে প্রজেক্টটা তখন কিন্তু ইনফিজিবল হয়ে যাবে, তার মানে এইটার উপরও প্রজেক্টটা সেন্সিটিভ, তাই না? নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লোর উপর। এবং আমরা ব্রেক ইভেন পয়েন্টও বের করতে পারলাম। তারপর হচ্ছে ইউজফুল লাইফের কার্ভ যদি দেখি, এটার জন্য সেম, এটা হচ্ছে বাড়াতে বাড়াতে, তাহলে ইউজফুল লাইফ যখন হচ্ছে অ্যারাউন্ড দেখা যাচ্ছে এটা কত, ইউজফুল লাইফ যখন অ্যারাউন্ড 25%-এর মতো, 25% হচ্ছে কমে গেল, তখন প্রজেক্ট ইনফিজিবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি বলি আমরা তো এন এর মান বলেছিলাম 6 ইয়ার্স, তাই না? তাহলে প্রজেক্টটা কখন ইনফিজিবল হয়ে যাবে, এন ইকুয়াল টু 6, 1 - 20.25, তাই না? তার মানে কত, 6 × 0.75, কত হয় এটা? 1.5 বছর। হুম, 0.75 তো স্যার, এটা তো 4.5। 4.5-এর মতো, তাই না? তার মানে যদি জি স্যার। প্রজেক্ট যদি কোনো কারণে প্রজেক্টের লাইফ যদি 4.5 বছরের নিচে চলে আসে, ইন কেস প্রজেক্ট ইনফিজিবল হয়ে যাবে। বা ইনভেস্টমেন্টের কথা বলেন, ইনভেস্টমেন্ট যদি আমার হচ্ছে 17% কমে যায়, মানে 1 - 0.17 মাল্টিপ্লাইড বাই ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট আমার কত ছিল, কত বলছিল, 11.5, সরি বেড়ে যাওয়া, এটা সরি এটা তো বেড়ে যাওয়ারটা, ইন্টু 11.5, তার মানে 1.17 ইন্টু হচ্ছে 11.5, তার মানে এটা কত আসে, 13.46 মতো আসে। Okay, তার মানে প্রজেক্টের ইনভেস্টমেন্ট যদি 13.46 থেকে যদি বেড়ে যায়, ইন দ্যাট কেস হচ্ছে প্রজেক্ট ইনফিজিবল হয়ে যাবে। তো প্রথমে স্পাইডার প্লটের মেইন মোটিভটা হচ্ছে আগে বের করা কোন ফ্যাক্টরটার উপর প্রজেক্টটা সেন্সিটিভ। তো আমরা এখান থেকে দেখলাম প্রজেক্টটা সেন্সিটিভ হচ্ছে আমরা কত, ইনভেস্টমেন্টের উপর, অ্যানুয়াল ক্যাশ ফ্লোর উপর এবং এন এর উপর, মানে লাইফের উপর সেন্সিটিভ।
এখন আমি যদি বলি হচ্ছে কার উপর বেশি সেন্সিটিভ, কোন ফ্যাক্টরটার উপর, এটা কিভাবে করব বলেন তো? কার উপর বেশি? কার উপর বেশি সেন্সিটিভ? বেশি সেন্সিটিভ মানে কি, যেটার অল্প একটু চেঞ্জের কারণে অনেক বেশি ওর স্যার হচ্ছে এই যে কি হয়। ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপরে দেখা যায় না প্রায় এটা, 7 থেকে। না না এটা মুখে মুখে বলা, মুখে বলা যাবে না। সেন্সিটিভিটি যখন কম্পেয়ার করব কার্ভ দেখে বললি যদি আমি, যেটা যত বেশি স্লোপ বেশি, যার স্লোপটা যত বেশি, সেটা কি তত বেশি কি হবে, ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না? মানে জি স্যার। আপনার স্লোপ মানে কি তত বেশি শার্প, মানে হচ্ছে অল্প এক্স এক্সিস এর অল্প একটু চেঞ্জের কারণে ওয়াই এক্সিস অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, এটাই তো স্লোপ বোঝায় তাই না, হাই স্লোপে। যেমন একটা জি স্যার। কার্ভ যদি হচ্ছে স্লোপ এরকম আর একটা হচ্ছে এরকম, কোনটা বেশি? এক্স এক্সিস এর অল্প একটু চেঞ্জের কারণে এটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, তার মানে এটার উপর বেশি ডিপেন্ডেন্ট। তার মানে আমি যদি হচ্ছে মাল্টিপল এরকম ফ্যাক্টরের মধ্যে কম্পারিজন করতে চাই, আমাকে বের করতে হবে আমার কার স্লোপ বেশি, কার্ভের যেটার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের নাকি অ্যানুয়ালের নাকি হচ্ছে লাইফের, যার স্লোপ যত বেশি ওটার উপর তত বেশি সেন্সিটিভ প্রজেক্টটা। ক্যাপিটাল ইনভেস্টমেন্টের স্লোপ যদি বের করতে চান, আপনার দুইটা পয়েন্ট জানতে হবে, যে 10%-এর জন্য এবং জিরোটাই ধরি, এটা আমার জন্য সুবিধা হবে। এটা স্লোপ হবে কত, স্লোপ অফ ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আপনার জানি হচ্ছে কি স্লোপ বের করে কি হবে, y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই না? y2 এখানে কত, আমরা যদি হচ্ছে আমরা ধরলাম দুইটা পয়েন্ট, 0% আর +10% সবার জন্য, ওই দুইটা পয়েন্ট দিয়ে আমরা স্লোপ বের করতে চাই। এই ডেটাগুলো কিন্তু আপনার কাছে থাকবে তাই না, টেবিলের মধ্যে তো অলরেডি থাকবে এগুলা। হ্যাঁ, তো পজিটিভ টেনের জন্য হ্যাঁ, পজিটিভ নেগেটিভ যে পয়েন্টই নেন দুইটা পয়েন্ট নিতে হয় তাই না, কার্ভের যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে স্লোপ বের করতে হয়। তো এই দুইটা পয়েন্ট, এমন দুইটা পয়েন্ট নিবেন যেগুলো আমরা ক্যালকুলেশন করে রাখছি, তাহলে আমাদের জন্য বেশ সুবিধাজনক তাই না। এই যে এখানে আমরা সাপোজ লাইক ধরলাম 0 আর 20-র জন্য, এগুলো তো ভ্যালু দেওয়াই আছে তাই না প্রেজেন্ট করতে। তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে এখান থেকে করব 2.13 মাইনাস হচ্ছে এটার জন্য ছিল কত, এটা 0%-এর জন্য, মাইনাস হচ্ছে যদি আমরা 20%-এর জন্য যদি করি, সেটা হচ্ছে -20, এবং হচ্ছে এটার জন্য যে ভ্যালুটা সেটা বসাবো। তো এটার জন্য কি হয়, -20-র জন্য 0 হয়ে গেছে ইনভেস্টমেন্ট, সরি 0 না, -20-র জন্য একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকবে। তো নেগেটিভ নেগেটিভ এখানে হচ্ছে পজিটিভ হবে, মানে হচ্ছে যে এই মাইনাস, সরি -20-র জন্য যে পয়েন্ট, এটা ক্যালকুলেশন করাই থাকবে আপনার কাছে, এখানে একটা নেগেটিভ থাকবে। তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, আলটিমেটলি স্লোপ হবে নেগেটিভ। স্লোপ নেগেটিভ মানে কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড দিকে ইনক্লাইন করছে না, সো এটা স্লোপ নেগেটিভ হবে না। জি স্যার। তো এটাই তার মানে যে এইভাবে আমরা স্লোপকে কম্পারিজন করতে হবে, করে ওইখান থেকে ডিসিশন নিব কার উপর বেশি সেন্সিটিভ। প্রথম হচ্ছে কাদের উপর সেন্সিটিভ, পরের জিনিসটা কার উপর বেশি সেন্সিটিভ, তাই না? এইভাবেই নর্মালি হচ্ছে আমরা এই যে অল্টারনেটিভ গুলোর মধ্যে এবং হচ্ছে প্রজেক্টের ফিজিবিলিটি চেঞ্জ করি। তাহলে এই যে আমি কথাগুলো বললাম বুঝতে পারছি? জি স্যার। স্যার যেগুলো হচ্ছে কার মানে ইয়া হবে মানে কি বলে সরলরেখা হবে না, ওগুলোর জন্য কি করবো? ওগুলো ওইটার জন্য আপনার আসলে মানে যেগুলো হচ্ছে আপনার ইয়ে আর কি, ওই মাল্টি, স্ট্রেট লাইন মানে না। স্ট্রেট লাইন না, ওদের জন্য আসলে মাল্টিপল পয়েন্টে আপনার ইয়ে নিতে হয়, মানে স্লোপ নিতে হয়। বাট এটা দরকার নাই, শুধুমাত্র হচ্ছে আপনার মানে হচ্ছে স্মল টাইম রেঞ্জে হচ্ছে মানে ফ্রেম রেঞ্জে হচ্ছে করি। যেমন আপনি হয়তো বা এখানে যেটা বললাম 0 এবং +-20 সবার জন্য এই দুইটা পয়েন্টের মধ্যে স্লোপ করতে পারেন ওইটুকু এরিয়ার মধ্যে, তাহলে এটা হচ্ছে ফেয়ার একটা কম্পারিজন হবে। বুঝতে পারছি? এটা কার্ভ হোক আর যেটি হোক আর কি। আর একটা বিষয় হচ্ছে হুম স্যার এই যে কিছু কার তো স্যার দেখবে এগুলো হচ্ছে যেটা ফ্ল্যাট বা হুম এটার হুম স্লোপ হুম বেশি না, হুম ওগুলো তো আমরা বাদ দিতে পারি নাকি এটা মানতে প্রথমেই, হবে? যে প্রথমেই ডিসিশনে আসবে যেটা নেগেটিভ দিকে আসলো না, সেটা তো আসলে দরকার নাই, ওইটার উপর আসলে প্রজেক্টের সেন্সিটিভিটি না তাই না। সেন্সিটিভ কখন হবে, যখন ওইটার চেঞ্জের কারণে প্রজেক্টটা সামহাও আপনার হচ্ছে মানে ইনফিজিবল হয়ে যাবে, মানে নেগেটিভ দিকে চলে আসবে প্রেজেন্ট ওর, ওইটার জন্যই সেন্সিটিভ। তো প্রথমেই আমরা কিন্তু ওগুলো মানে এস্টিমেট করতে হবে যে কোন ফ্যাক্টর গুলোর উপর প্রজেক্ট সেন্সিটিভ। তো আমরা এখানে প্রথমে এক্সক্লুড করে দিচ্ছি কাকে, মার্কেট ভ্যালুটাকে বলছি, কারণ আমরা বলছি এটা হচ্ছে আপনার +-40% চেঞ্জের জন্য এটা নেগেটিভ দিকে কখনই আসে না তাই না। এটা তার মানে প্রজেক্ট ওর উপর সেন্সিটিভ থাকবে না। তারপর বাকি তিনটার জন্য দেখলাম নেগেটিভ দিকে আসে সার্টেন রেঞ্জের জন্য, ব্রেক ইভেন গুলো আমরা বের করতে পারছি কার্ভ থেকে, যে কোথায় গিয়ে কোন পয়েন্টের চেয়ে বেশি পয়েন্টে গেলে ওরা হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে প্রজেক্টটা নেগেটিভ দিকে চলে আসবে, সেগুলো করলাম। তারপর আমরা ডিসিশন নিলাম যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অ্যানুয়াল ক্যাশ ফ্লো আর ইউজফুল লাইফ হচ্ছে উপর প্রজেক্টের সেন্সিটিভ। তারপর যদি প্রশ্ন আসে কার উপর বেশি সেন্সিটিভ, র্যাঙ্কিং করতে বলে, তারপরে র্যাঙ্কিং কিসের উপর করবো আমরা, স্লোপের উপর নিয়ে নিয়ে, যার স্লোপ সবচেয়ে বেশি স্টিপ, মানে যার স্লোপের ভ্যালু সবচেয়ে বেশি, ও হচ্ছে সব ওর উপর সবচেয়ে বেশি সেন্সিটিভ, তাই না? জি স্যার। এইভাবে বুঝতে পারছি। তাহলে একটা প্রজেক্টে কিভাবে ফাইনালি এরকম করতে হয়, সেন্সিটিভিটি কার্ডটা একটা মাস্ট থিং যে কোনো প্রজেক্ট এভালুয়েশনের জন্য, স্পাইডার প্লটটা।
আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকো। এটা কিন্তু অবশ্যই করবেন, পরীক্ষাতে কিন্তু এক সেট আসতেই পারে, এবং এক সেট আসলে এটা হচ্ছে কমপ্লিটলি 35 মার্কস থাকবে।